বন্দে বন্দে বন্দে। যতন খোলঙ্খা সবাইকে নমস্কার। আজকে চরিলাম মণ্ডলের উদ্যোগে যে এখানের জনসভা সুতারমুড়া অঞ্চলে, সেই উপলক্ষে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্মানিত সাধারণ সম্পাদক এবং আমাদের যুব আইকন জনজাতি সম্প্রদায়ের শ্রী বিপিন দেববর্মা মহোদয়। একটু আগে ওনার মূল্যবান বক্তব্য আমরা শুনলাম। আমাদের মাঝে উপস্থিত আছেন ত্রিপুরা প্রদেশ বিজেপির সম্পাদক শ্রী ডেভিড দেববর্মা মহোদয়। উনিও ওনার বক্তব্য খোলামেলা আমাদের সামনে রেখেছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের প্রাক্তন ত্রিপুরা প্রদেশের যুব মোর্চার সভাপতি শ্রী নবাদল বণিক মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন শ্রীমতী সুপ্রিয়া দাস দত্তা, জেলা সভাধিপতি সিপাহীজলার, এবং আজকে যার সভাপতিত্বে আজকের এই জনসভা এবং আমাদের এই ডিস্ট্রিক্টের যিনি প্রেসিডেন্ট সিপাহীজলা নর্থের শ্রী বিপ্লব চক্রবর্তী, এবং পাশাপাশি যৌথ উদ্যোগে আমাদের এই চরিলাম মণ্ডলের যিনি মণ্ডল প্রেসিডেন্ট শ্রী তাপস দাস মহোদয়, শ্রী খনুরাজ দেববর্মা ডিস্ট্রিক্ট জনজাতি মোর্চা প্রেসিডেন্ট, এবং আমার সামনে অন্যান্য জনজাতি সম্প্রদায়ের যারা যারা বিভিন্ন স্তরের ভারতীয় জনতা পার্টির যারা সদস্যরা আছেন, এবং এই এলাকার সুতারমুড়া এলাকার সমস্ত যারা জনজাতি ভাই থেকে আরম্ভ করে যারা জাতি জনজাতি সব অংশের মানুষ এখানে আজকে উপস্থিত হয়েছেন, তাদেরকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুগণ, এখানে আসার পর শুনলাম যেখানেই যাই মুখ্যমন্ত্রী আসছে, তো সেখানে কোনো অবস্থায় কোনো রকম সভা করা চলবে না। কিন্তু আমরা দেখলাম আজকেও এখানে একই ঘটনা, সমস্ত দোকানপাট বন্ধ করে দিয়েছে। বন্ধুগণ, আমি একটা কথাই বলবো, আমরা সবাই জানি একটা নাম করা একটা সিনেমা যার ডায়লগ, जो डर गया समझो वो मर गया, जो डर गया वो समझो मर गया। কতদিন চলবে এইভাবে গুন্ডামি করে? চলবে না। এগুলো সাধারণ মানুষ সেগুলো পছন্দ করে না। আগামী দিন আমরা চাই এই ত্রিপুরাতে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য। এখন সারা ভারতবর্ষের মধ্যে আমাদের ত্রিপুরা একটা শান্তি প্রিয় একটা দেশ, একটা রাজ্য হিসাবে দেশের মধ্যে আজকে একটা উল্লেখযোগ্য স্থানে রয়েছে। কিন্তু আমরা জানি নাইবার্স এনবি, আপনার শান্তিতে আমরা অশান্তিতে আছি। কাজে অশান্তি সৃষ্টি করতে হবে। অশান্তির মাধ্যমে যদি কিছু করা যায় এবং আমাদের ত্রিপুরা রাজ্যের যে আইন শৃঙ্খলা তো ভালো আছে, সেটাকে কিভাবে তার সুনাম নষ্ট করা যায় সেই চেষ্টা করছে এখানে। বন্ধুগণ, পায়ের নিচে মাটি আস্তে আস্তে করে সরে যাচ্ছে। বন্ধুগণ, পায়ের নিচে আস্তে আস্তে করে পায়ের নিচে মাটি সরে যাচ্ছে। কিছু লোক বলছে যে এবার 2023-এ ইলেকশনে যদি খোলায়াম বলছে, কি বলছে, যে ভারতীয় জনতা পার্টি এবার যে সরকারে এসছে, যদি আমাদের পার্টি বিভিন্ন জায়গায় আমরা আমাদের পার্টির লোক না দিতাম তাহলে এই সরকার হতো না। বন্ধুগণ, কি সুন্দর কথা। আমি ওনাদেরকে মনে করিয়ে দিতে চাই, 2018-তে আপনারা কোথায় ছিলেন? 2018-তে আপনাদের তো দেখা যায়নি। তখন তো আপনাদের দেখা যায়নি। তখন কি করে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার সেখানে এখানে গঠিত হয়েছে? মোদিজির আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে। মোদিজি হ্যাঁ তো সব চিজ মুমকিন হ্যাঁ। মোদিজি সব দেখছেন, সব পরখ করছেন। আমাদের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাজিও দেখছেন কি হচ্ছে না হচ্ছে, সব খবরাখবর রাখছেন। যারা এই দুর্বৃত্তদের লিস্ট কিন্তু হয়ে যাচ্ছে। আমি আবার ওনাদেরকে হুঁশিয়ারি করে দিচ্ছি, এখনো সময় আছে। আপনারা এই দুর্বৃত্ত পরায়ণের যে চিন্তা ভাবনা আপনারা করছেন, মানুষের যে মানবাধিকার, মানুষের যে অধিকার,
সেটাকে খর্ব করার চেষ্টা আর করবেন না বন্ধুগণ। এখনো আমি বলছি, এখনো সময় রয়েছে। আসুন ভারতীয় জনতা পার্টিতে, তারপরে বুঝতে পারবেন ভারতীয় জনতা পার্টি কি দল। ভারতীয় জনতা পার্টিতে কথায় কথায় আমরা সবসময় বলি যে একটা গঙ্গা নদীর মতো একটা পার্টি। এখানে সমস্ত পাপ ধুয়ে যাবে যদি ভারতীয় জনতা পার্টির সেই পতাকা তলে আপনারা আসেন। এখনো বলছি বন্ধুগণ, ভুল পথে আপনারা চলছেন। এই ভুল পথে আপনারা যাবেন না। ভেস্টেড ইন্টারেস্টে কিছু লোকের তাদের নিজস্ব কারণে মানুষকে, আমাদের বিশেষ করে জনজাতি গোষ্ঠীকে ভুল বুঝাচ্ছেন বন্ধুগণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রীজি জবের থেকে প্রধানমন্ত্রীজির দায়িত্ব নিয়েছেন, এর আগে আমরা দেখেছি আমাদের যখন অটল বিহারী বাজপেয়ীজি এসেছিলেন তখন আমাদের জনজাতিদের জন্য ডিপার্টমেন্ট খুলেছেন। আর সেই কাজটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই কাজটা করছেন বন্ধুগণ। এটা আমরা কথা না, কাজের মাধ্যমে আমরা সেই কাজটা আমরা দেখছি। আমরাও মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে মার্গদর্শন আমাদের দেখান, আমাদের সরকারও জনজাতিদের জন্য প্রচুর স্কিম, প্রচুর এখানে জনজাতি অধ্যুষিত এলাকায় প্রচুর টাকা পয়সা ইত্যাদি আমরা দিচ্ছি, এডিসিতে আমরা দিচ্ছি। কিন্তু ভুল বোঝানো হচ্ছে বন্ধুগণ, কথার সাথে কাজের কোনো মিল নেই। একদিকে বলছে শান্তির কথা, আমরা শান্তি চাই, আরেকদিকে অশান্তি করছে। কাজের সাথে রেজাল্টের যেটা করা উচিত তার মধ্যে একটা বিরাট ফারাক। আমি এলওপির একটা আমাদের যে পবিত্র বিধানসভার যিনি এখন এলওপি আছেন আমাদের জিতেন বাবু, উনি একটা জায়গায় বলছিলেন যে আমি কিছুদিন আগে আমি একটা জায়গায় গিয়েছিলাম, সেখানে যাওয়ার পর আমি বলেছিলাম যে কোনো জায়গা কারোর নিজস্ব কোনো সম্পত্তি নাই, সব জায়গায় ভারতীয় জনতা পার্টি সব জায়গায় যাবে সেখানে। এবং উনি কি বলেছেন যে উনি ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন সবারই সব জায়গায় যাওয়ার মানে তাদের রাইটস রয়েছে। এবং উনি এটাও বলেছেন ভারতীয় জনতা পার্টি যখন উনাদেরকে মানে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় উনাদেরকে আঘাত করেন তখন মুখ্যমন্ত্রী কেন কথা বলেন না। বন্ধুগণ, আমি উনাকে বলতে চাই যে আপনাদের যে দুর্বৃত্তরা এখন যে পার্টিতে ঢুকেছে সব আপনাদের এই লোক এইগুলো, এবং আপনারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ করেন। আমাদের যে এই লোকাল পার্টিগুলো আছে তারা এখনো কিন্তু মূর্খের স্বর্গে বাস করে বন্ধুগণ। আমি এখনো বলছি সময়, কারণ রিমোট কন্ট্রোলে ওদেরকে, কারণ এই গণমুক্তি পরিষদে কিভাবে দুর্বৃত্তায়ন করা যায় সেগুলো ওদের থেকে ট্রেনিং নিয়েছে। আমরা এর আগেও 2021-এ যখন এডিসি ইলেকশনে বহু জায়গায় আমরা দেখেছি কিভাবে এখানে যারা আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা তাদের উপর কি আঘাত ওরা করেছে, বাড়িঘর আগুন জ্বালিয়েছে ইত্যাদি নানাভাবে বিভিন্নভাবে তাদেরকে অত্যাচার করেছে। এবার কিন্তু আর সেই সুযোগ নেই বন্ধুগণ। এবার আমরা যেটা দেখব আইনের শাসনে যারা এই যা কাজ করছে তাদেরকে আইনের বেড়াজালে কিন্তু আমরা ধরবো, এটা আপনাদের সামনে আমি বলতে চাই। এইভাবে রাজনীতি আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দেব না। এবং সাধারণ মানুষ আপনারা শান্তি চান কিনা আমি আপনাদের কাছে জানতে চাই। শান্তি চান? জাতি জনজাতি মিলে আমরা একসাথে এই রাজ্যকে একটা সুন্দর ত্রিপুরা করব কি করব না? করব না? আমরা সেটাই আমরা আগামী দিন করব বন্ধুগণ। আমরা মাননীয় প্রধানমন্ত্রী আপনারা সবাই জানেন যখন অপারেশন সিন্দুরের যে ঘটনা আপনারা সবাই জানেন, আমরাও জানি, সেই জায়গায় উনি কি বলেছেন যে নিউ ইন্ডিয়া বলেছেন কিনা, নিউ ইন্ডিয়া। আমরাও বলছি যে নিউ ত্রিপুরা ত্রিপুরাতে আমরা প্রতিষ্ঠিত করব। নিউ ত্রিপুরা এখানে কোনো জায়গায় আজকে থামসা কথা বলছে, আমরা জনজাতি, জাতি, মণিপুরি, সংখ্যালঘু সবাই মিলে আমরা থামসা করব এবং শান্তির জন্য আমরা থামসা করব। কাউকে আমরা এখানের মধ্যে অত্যাচার করবে সেটা কোনো অবস্থায় আমরা প্রশ্রয় দেব না। বন্ধুগণ, এখনো সময় আছে, যারা এই কাজে লিপ্ত আছেন লোকাল পার্টিগুলো আমি এখনো বলবো, আমি বলছি না তাদের বিরুদ্ধে আমি কথা বলছি, কিন্তু আপনাদের এখনো বুঝতে হবে আপনাদের 2018-এর আগে আপনাদের দেখা যায়নি, কিন্তু হঠাৎ করে কি করে এত আপনারা ফুলে পেঁপে উঠেছেন। ওই যে গণমুক্তি পরিষদ সিপিএম এর যে হারমাত বাহিনীগুলো সেগুলো এসে আপনাদের সাথে যুক্ত হয়েছেন, আর আপনারা বগল দেওয়া করে ভাবছেন আপনারা শক্তিশালী হয়েছেন, কিন্তু রিমোট কন্ট্রোল কিন্তু এখনো লাল দুর্গেতে আছে। আপনারা কিন্তু বন্ধুগণ
সাবধান, ওনাদের ইশারাতে আপনাদের সাথে আজকে যুক্ত হয়েছে। কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার আছে, সমস্ত সুযোগ সুবিধা সেফ জোনে থাকার জন্য এই কাজটা করছে। আমি ওনাদেরকে বলবো এখনো সময় আছে, আপনাদের বুঝার চেষ্টা করুন, এইভাবে চলবে না। ভারতীয় জনতা পার্টি, আমাদের পার্টির সাথে আমাদের যারা অ্যালায়েন্স পার্টনার আছে, আমরা কাউকে অ্যালায়েন্স পার্টনারকে আমরা ভারতীয় জনতা পার্টি কখনো ছাড়ে না বন্ধুগণ। আর ভারতীয় জনতা পার্টির ওখান থেকে কেউ যদি চলে যেতে যায় সেটা তাদের বিষয়, কিন্তু আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির যে অ্যালায়েন্স হয় সেটা আমরা অ্যালায়েন্সের যে আমাদের যে রুলস আছে সেটা আমরা পালন করি বন্ধুগণ। ইট ইজ আপ টু ইউ, ইট ইজ আপ টু দেম, যে কি করবে তারা। এইভাবে হবে না, একদিকে কথা বললাম শান্তি, আরেকদিকে অশান্তির সৃষ্টি। এখানে আমরা সারা ত্রিপুরার মধ্যে আজকে আমরা উন্নয়নের কাজ করছি, মাননীয় প্রধানমন্ত্রীজি উন্নয়নের দিশা আমাদের দেখাচ্ছেন, আমাদের সরকারের উন্নয়নের কথা এখানে বলছেন বন্ধুগণ। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি এখানে পুরো কি কি উন্নয়ন করছি, আজকে এডিসির কথা বলছেন, আজকে এডিসির মধ্যে আমাদের ফান্ড দেয়নি, প্রচুর ফান্ড আমরা দিচ্ছি জনজাতি অধ্যুষিত এলাকায়। আমি ডাটা দিয়ে বিধানসভায় আমি বলেছি বন্ধুগণ যে আমাদের যে 2024-এ যে অর্থ বছর, সেখানে বিধানসভায় আমি বলেছি কি বলেছি, যে আমাদের যে বাজেট তৎকালীন সময়ে 27,000 কোটি টাকা ছিল, তার মধ্যে যে বেতন এবং ভাতা এবং যে ঋণ আমরা নিয়েছি সেগুলো আমাদের দিতে হয়, সেগুলো বাদ দিলে মাত্র 17,000 কোটি টাকা থাকে। তার আমরা 30.06%, 39.06% আমরা জনজাতি অধ্যুষিত এলাকায় আমরা খরচ করেছি বন্ধুগণ। শুধু তাই নয়, আমরা আমাদের এইবারের যে 25-26 অর্থ বছরে প্রায় 30,000 কোটি টাকা আমরা 4,000 করোড় আমরা জাম্প করেছি, কারণ আমাদের সরকার ঠিকভাবে চলছে বলে এটা সম্ভব হচ্ছে। এবং সেখানেও আমরা আগামী দিনে প্রায় 40%-এর উপরে জনজাতি অধ্যুষিত এলাকায় এই যে মোট আমি যেটা বললাম তার খরচ আমরা জনজাতি অধ্যুষিত এলাকা আমরা করছি। আমি এই দায়িত্বের সাথে আমি জানাতে চাই, অনেকে অনেক কথা বলে, তাছাড়াও আপনারা দেখুন আজকে ন্যাশনাল হাইওয়ে মাননীয় প্রধানমন্ত্রী যে আমাদের দিয়েছেন, বেশিরভাগ ন্যাশনাল হাইওয়ে জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে যাচ্ছে, তাতে করে এখানে অ্যাকুইজিশন হচ্ছে, পয়সা আমাদের জনজাতি ভাই বোনেরা পাচ্ছেন। সেটা উন্নয়নের একদিকে উন্নয়ন, আর্থিকভাবেও আবার আমাদের জনজাতি ভাই বোনদেরও কিন্তু অনেক বেশি সমৃদ্ধ হচ্ছেন। শুধু তাই নয়, আজকে যতগুলো প্রজেক্ট আমরা নিয়েছি প্রায় 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা ফান্ড নিয়েছি, সেখানে সমস্ত জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকার জন্য খরচা হচ্ছে বন্ধুগণ। ট্রেসপের মাধ্যমে খরচা হচ্ছে, সেখানে রাস্তাঘাট, বিদ্যুৎ, সেখানে হসপিটাল, এভরিথিং তার জন্য খরচা হচ্ছে। শুধু তাই নয়, আমাদের এলিমেন্ট প্রজেক্টে আমরা 1700 কোটি টাকা নিয়েছি, সেটাও সমস্ত আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের মাধ্যমে জনজাতি অধ্যুষিত এলাকায় সেখানে তাদের জন্য বিভিন্ন যে তাদের কর্মসংস্থানের সুযোগ করার জন্য সেখানে আমরা সেই পয়সা আমরা খরচ করছি। শুধু তাই নয়, আজকে জায়গার কথা বলুন, আজকে ইন্দো জার্মান প্রজেক্টের কথা বলুন, সব জায়গার মধ্যে আমরা যখনই যে প্রজেক্ট বাইরের থেকে আনছি এত আমরা টাকা দেওয়ার পরেও আমরা সমস্ত জায়গায় জনজাতি অধ্যুষিত এলাকা আমরা খরচ করার জন্য আমরা চেষ্টা করছি বন্ধুগণ। তারপরেও ভুল বুঝানো, একটা কথা রেখে জনজাতি গোষ্ঠী যারা আছেন তাদেরকে একটা ভুল বোঝানো হচ্ছে বন্ধুগণ। আমাদের সরকার, আপনারা একবার চিন্তা করুন, এখানে আমাদের এই জায়গার মধ্যে কে ছিলেন আগে আপনাদের বিধায়ক? কে ছিলেন আগে আপনাদের বিধায়ক? কে ছিলেন? জিষ্ণু কর্তা, জিষ্ণু দেববর্মা মহোদয়। আজকে এখানে বলেছেন, আমার পূর্ববর্তী বক্তা এখানে বলেছেন, ডেভিড বলেছেন যে আমি যখন ওনাকে জিজ্ঞেস করলাম ইলেকশনের সময় আমি এখানে এসেছিলাম, সবচেয়ে বেশি উনি অর্থমন্ত্রীও ছিলেন, তৎকালীন সময় অর্থমন্ত্রীর দপ্তরেরও ছিলেন, সমস্ত বেশি যদি এখানে কোনো জায়গার কোনো বিধানসভার সবচেয়ে বেশি যদি ডেভেলপমেন্ট হয়ে থাকে তৎকালীন সময়ে এই চড়িলাম যে অঞ্চল, সেখানে সবচেয়ে বেশি খরচ করেছে। ওনার সাথে আমি যখন কথা বলছিলাম সেগুলো ইতিহাস। আজকে মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনারা ভাবুন, একটা রাজ পরিবারের এক ব্যক্তি, কোনোদিন ভাবা যায় তেলেঙ্গানার মতো একটা বড় রাজ্যের গভর্নর বানিয়েছে একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য সেটা সম্ভব। পরপর 2019 থেকে 7 বছর পর 2019 থেকে 2024 পর্যন্ত 7 জন পদ্মশ্রী
উপাধি দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে। যারা লিজেন্ড ব্যক্তিরা আছেন সেটা একমাত্র মাননীয় প্রধানমন্ত্রীদের জন্য হয়েছেন। বন্ধুগণ, যারা সমাজপতিরা আছেন, আমাদের আজ পর্যন্ত সমাজপতিদের নিয়ে কেউ কোনো কথা বলেনি। আমাদের সরকার আসার পর আমরা 2000 টাকা করে ওনাদেরকে ভাতা দিয়েছি। কিন্তু এবার আমরা কি করলাম, আবার এই ক্যাবিনেটের মধ্যে আমরা ডিসিশন নিলাম না 2000 দেব না। ওনারা সমাজের জন্য কাজ করেন, ওনাদেরকে আর খুব বেশি একটা সাম্মানিক দেওয়া দরকার। 5000 টাকা আমরা সেখানে ঘোষণা দিয়েছি এবং সেটা করছে। শুধু তাই নয়, এখানে একটা ক্যাপিং রাখা হয়েছিল। কি ক্যাপিং? যারা সেই সমাজপতিরা আছেন, যদি কেউ চাকরি করেন বা কেউ পেনশন পাচ্ছে তাদেরকে দেওয়া হতো না। আমরা এবার ক্যাবিনেটে ডিসিশন নিয়ে সেটাও উঠিয়ে দিয়েছি। তারপরেও এই যে 19টি জাতিগোষ্ঠী আছে, তার মধ্যে দেখা গেছে আগে 10 জন পেতেন, সেখান থেকে এখন 13 থেকে 14 জন পায়। আমি জিজ্ঞেস করলাম কি কারণে সেটা হচ্ছে। বললেন যে এই যে সমাজ ব্যবস্থা, যে সমাজ যে যারা আছেন সমাজপতি, এই সিস্টেম ওনাদের মধ্যে নেই। আমি বললাম যে তাহলে অন্য কিছু হবে, প্রধান হবে, কান্ডারি হবে, কিছু একটা তো হবে, প্রধান চৌধুরী হবে, তাদেরকে সবাইকে আমাদের 5000 টাকা দিতে হবে। বন্ধুগণ, শুধু তাই নয়, আমি ক্যাবিনেটে বসে চিফ সেক্রেটারি মহোদয়কে জিজ্ঞেস করলাম ত্রিপুরাতে রেজিস্ট্রিকৃত কত সাব ট্রাইবস আছে। সেই সাব ট্রাইবসেরও আমরা দেখলাম যে প্রায় 40+ আছে আমাদের এখানে। প্রচুর ছোট ছোট গ্রুপ আছে আমাদের সারা ত্রিপুরার মধ্যে। আমি বললাম তাদেরকেও, আমি সমস্ত ডিএম এসডিএম কে বলেছি তাদেরকে খুঁজে বের করুন, উনাদের যে কৃষ্টি সংস্কৃতি আমরা সংরক্ষণ করব, আর পাশাপাশি উনাদেরকেও যারা প্রধান তাদেরকেও আমরা 5000 টাকা করে দেবো। বন্ধুগণ, শুধু তাই নয়, আমরা কিছুদিন আগে ক্যাবিনেটে ডিসিশন নিলাম জনজাতিদের জন্য এত যে স্কিম আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেন, আমাদের রাজ্য সরকার আমরা করছি, সেইগুলো কি বুঝার জন্য যে বিভিন্ন অফিসে যায়, এসডিএমও অফিসে গেলে কার কাছে কোন টেবিলে যাবে জানতো না। আমরা ঠিক করলাম যে টিসিএস মানে টিসিএস লেভেলের কোনো অফিসারকে সেখানে আমরা দায়িত্ব দিয়েছি। শুধুমাত্র জনজাতিদের যত স্কিম আছে শুধু তার কাজ হবে সেগুলো ইমপ্লিমেন্টেশন করা এবং তাদের কথা শোনা। শুধু এসডিএম অফিস নয়, আমরা ডিস্ট্রিক্ট লেভেলও এইভাবে অফিসার আমরা নিয়োগ করেছি। এই বলছে আমাদের এই সরকার প্রো জনজাতি সরকার। বন্ধুগণ, মানুষে নানা রকম কথা বলে, গলার শিরা ফুলিয়ে অনেকে বড় বড় বক্তব্য দেয়, কিন্তু কাজের বেলায় অষ্টরম্বা। আর ভারতীয় জনতা পার্টির মোদীজির নেতৃত্বের যে সরকার, কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমরা যেটা বলি সেটাই আমরা করি। এবং আগামী দিন আপনারা দেখবেন আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার জনজাতিদের উন্নয়ন কাকে বলে, আগামী দিন এডিসি ইলেকশনের পরে সেটাও আপনারা দেখবেন। বন্ধুগণ, আমরা এইভাবে কাজ করছি। এর আগে আপনারা দেখেছেন কুমলুঙ্গে এত বড় একটা সুন্দর আমরা কার্যক্রম, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি যে জনজাতীয় গৌরব দিবস, সেটা ভগবান বিরসা মুন্ডাকে সম্মান দেওয়ার জন্য, এটা একমাত্র সম্ভব মাননীয় প্রধানমন্ত্রীজির জন্য, যিনি এই দেশ স্বাধীন করার জন্য বলিদান হয়েছেন, তাকে সম্মান দেওয়া হয়েছে একের পর এক। এগুলো বুঝতে হবে আমাদের, কারা আমাদের ভুল ব্যাখ্যা দিচ্ছে, কারা আমাদের ভুল ভ্রান্ত দিকে আমাদের পরিচালনা করছে। এইভাবে কথা বলা হবে না বন্ধুগণ। খালি সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে একতা রাখা যায় না, গায়ের জুড়ে কিচ্ছু কাজ হবে না। আমরা শান্তি চাই এবং শান্তির জন্য দরকার পড়লে যা যা শক্তির প্রয়োজন সেটা আমরা আগামী দিন করব। বন্ধুগণ, আজকে আমি অত্যন্ত আনন্দিত এই সুতারপুরে আজকে আপনারা যেভাবে এখানে একত্রিত হয়েছেন, কারণ আপনারা বুঝে গেছেন जो डर गया वो मर गया। আপনারা আগামী দিন ভারতীয় জনতা পার্টির পতাকা তোলে আপনারা আসবেন এবং অন্যদেরকে বুঝাবেন যে এই রাজ্যকে যদি নিউ ত্রিপুরা বানাতে হয় ভারতীয় জনতা পার্টি ছাড়া আর কারোর সম্ভব নয়। বন্ধুগণ, এই কথা বলে আজকে এখানে উপস্থিত সবাইকে আমি হার্দিক অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। নমস্কার, জয় হিন্দ, হামবাই। বেলায় বেলায় হামবাই, তিনি মানগোনাং মুখ্যমন্ত্রী